এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 24 ঘন্টায় গাজায় 34টি বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত 71 ফিলিস্তিনি। ইয়েমেনে সৌদি আরবের হামলা, আহত 1। সীমান্তে ফের পাকিস্তান আফগানিস্তান সেনাদের ব্যাপক সংঘর্ষ। বাশার আল আসাদকে মস্কোতে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা। কয়েক ঘন্টার নাটকীয়তা, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ব্যর্থ তদন্তকারীরা। ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে কার বেশি ক্ষতি? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বিএসএফ, অভিযোগ মমতার। 24 ঘন্টায় গাজায় 34টি বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত 71 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী 34টি বিমান হামলা চালিয়েছে। এই হামলায় 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি শুক্রবার তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। গাজার মিডিয়া অফিসের বার্তা সংস্থাটি বলছে, গাজা উপত্যকা জুড়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো বহু মানুষ আহত হয়েছেন। গত 7 অক্টোবর চলা অবিরাম এসব হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় 45,600 জনে পৌঁছেছে, আহত লক্ষাধিক ছাড়িয়েছে। গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে নিহতদের লাশ সরিয়ে নেয়ার জন্য হামলাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে এবং বিশেষ করে গাজা এবং উত্তর গাজায় রাস্তার লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নৃশংস এই অপরাধের জন্য মিডিয়া অফিস ইসরায়েলকে দায়ী করেছে এবং গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংস্থাগুলোকে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করার আহ্বানও জানিয়েছে তারা। ইয়েমেনে সৌদি আরবের হামলা, আহত 1। ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব, এতে এক ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হামলায় অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার আরব সূত্র জানিয়েছে, ইয়েমেনে সৌদি সেনাবাহিনীর হামলায় একজন ইয়েমেনি নাগরিক নিহত এবং একজন আফ্রিকান শরণার্থী আহত হয়েছেন। সীমান্তে ফের পাকিস্তান আফগানিস্তান সেনাদের ব্যাপক সংঘর্ষ। আরব সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও আফগানিস্তানের তালিবান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার সূত্রের বরাতে আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলিশের এবং জাজিয়া ময়দানে, যা বিরোধপূর্ণ ডুরান্ডো লাইনের কাছে অবস্থিত। পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয় পক্ষ একে অপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে। নতুন করে শুরু হয় এই সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারেও জানা যায়নি। এর আগে গত 24 ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে 70 জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায়, তারা জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বাশার আল আসাদকে মস্কোতে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা। টানা 24 বছরের শাসনামলের পতন ঘটার মুহূর্তে দেশ ছেড়ে পালাবেন এমন কথা কাউকে ঘুণাক্ষরে বুঝতে দেননি সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, সিরিয়ার সাবেক একনায়ক বাশার আল আসাদকে রাশিয়ার রাজধানী মস্কো বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। যদিও প্রতিবেদনটিতে নির্ভরযোগ্য কোনো সূত্রের উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি চলতি বছরের ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। সেখানে তাকে নিরাপদে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল, কিন্তু সেই সুরক্ষার মধ্যে এমন একটি ঘটনা ঘটল যা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার সূত্র ধরে জেনারেল এসভিআর আরও জানিয়েছে, এটি নিছক একটি স্বাস্থ্যগত বিপর্যয় নয়। পরিস্থিতি পর্যবেক্ষণে হত্যার পরিকল্পনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে জেনারেল এসভিআর। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্রের উল্লেখ করা হয়নি। এই বিষয়টি পুরো ঘটনাকে আরো ঘোলাটে করে তুলেছে।
কয়েক ঘন্টার নাটকীয়তা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ব্যর্থ তদন্তকারীরা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন দেশটির তদন্তকারীরা। গত মাসে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টায় ঘটনায় আজ শুক্রবার সকালে ইউনকে গ্রেপ্তার করতে প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্সে যান দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয়ের কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিল পুলিশ। ইউনকে গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী। এছাড়া সেনা সদস্যরাও বাধা হয়ে দাঁড়ান। অন্যদিকে ইয়নের গ্রেপ্তার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন তার শত শত সমর্থক। ইয়নকে গ্রেপ্তারের প্রচেষ্টা ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। কয়েক ঘন্টা ধরে অচল অবস্থা চলে। পরে তদন্তকারীরা গ্রেপ্তারের প্রচেষ্টা থেকে সরে আসেন। তারা প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্স ত্যাগ করেন। তদন্তকারীরা চলে গেলে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেওয়া ইয়নের সমর্থকেরা উল্লাস করেন। তারা স্লোগানে স্লোগানে বলেন, আমরা জয়ী হয়েছি। তদন্তকারীরা এক বিবৃতিতে বলেছেন, অচল পরিস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে। অভিযুক্ত ব্যক্তির আইনি প্রক্রিয়া প্রত্যাখ্যানের মনোভাব দেখতে পেয়েছে তারা, যা অত্যন্ত দুঃখজনক। গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইউন, কিন্তু তীব্র প্রতিবাদের মুখে 6 ঘন্টার মাথায় তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে কার বেশি ক্ষতি? ইউক্রেনের ভেতর দিয়ে 40 বছরের বেশি সময় ধরে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ করা হচ্ছিল। ইউক্রেনের জাতীয় তেল গ্যাস কোম্পানি নাফটোগাজ ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের মধ্যে চুক্তির ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হতো। এই দুই কোম্পানির সর্বশেষ 5 বছরের চুক্তির মেয়াদ গতকাল বুধবার শেষ হয়েছে। কিয়েভ চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় গতকাল থেকে পাইপলাইনে ইউক্রেনের ভিতর দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল। দুই দেশের মধ্যে যুদ্ধ সত্ত্বেও গত 19 ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর্যন্ত যদি মস্কোর মূল্য পরিশোধ আটকে রাখা হয় তাহলে রাশিয়ার গ্যাস সরবরাহের অনুমতির কথা বিবেচনা করা যেতে পারে। জেলেনস্কির মন্তব্যের 1 সপ্তাহ পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, চলতি বছর নতুন চুক্তি করার সময় নেই। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বিএসএফ, অভিযোগ মমতার। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিএসএফ এর এই আচরণের পেছনে কেন্দ্রীয় সরকারের হাত আছে। এটা পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা। মমতা আরো বলেন, মানুষ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে আসতে পারেন, কিন্তু সে তথ্য রাজ্য সরকারের জানা থাকা দরকার। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক সভায় এ কথাগুলো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের একটি অংশ বিএসএফ এমন অবৈধ কাজে সহযোগিতা করছে বলে অভিযোগ করেন তিনি। মমতা বলেন, আমরা জানতে পেরেছি ইসলামপুর, সিতাই, চোপড় এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারীদের ভারত প্রবেশ করতে দিচ্ছে বিএসএফ। শুধু তাই নয়, রাজ্যকে অস্থিতিশীল করতে নারীদের উপরও নির্যাতন চালাচ্ছে তারা।